স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। পাওনা টাকা আদায়ের দাবিতে টানা ২৬ ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার ৭,৫০০ শ্রমিক। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে ৪ বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার ৭,৫০০ শ্রমিক। গতকাল মঙ্গলবার সকাল থেকে আশুলিয়া ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় ৪ বছর আগে কোভিড-১৯-এর দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বকেয়া পাওনার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, ডিপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী এম এ হালিম, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। হালিম, চন্দ্রা নবীনগর সড়কের এখনকার অবস্থা কেমন দেখছেন? সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ রাজীব, এই চন্দ্রা নবীনগর মহাসড়কে কিন্তু এখনো সেই গতকালকে যে অবস্থা ছিল সেই অবস্থায় রয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি চন্দ্রা নবীনগর সড়ক থেকে সেই যানজট লেগে আছে এবং গতকাল সকাল ৮টা থেকে যে শ্রমিকরা এই মহাসড়কে অবস্থান নিয়েছে এবং সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং আপনাকে কিছু বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে ঢাকায় ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলসের যে ৭,৫০০ শ্রমিক তারা কিন্তু এই মহাসড়কে গতকাল সকাল ৮টা থেকে অবস্থান নিয়েছে এবং তাদের ৪ বছর আগে বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য যে পাওনাদি রয়েছে সেই পাওনাদির দাবিতে মূলত তারা এখানে অবস্থান নিয়েছে। এবং তারা যেমনটি বলছিলেন, এই ৪ বছরে কিন্তু তাদের অনেকবার সময় দেওয়া হয়েছে, কিন্তু এই বন্ধ কারখানাটি বিক্রি করে টাকা দেওয়ার কথা বলা হলেও কিন্তু তারা সেই টাকা পায়নি। এবং তারই প্রেক্ষিতে গতকালকে সকালবেলা তারা এখানে আসছেন এবং যেটি নভেম্বরের ৩০ তারিখে তাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে আসলে এই তাদের বেতন দেওয়া সম্ভব হবে না নভেম্বরের ৩০ তারিখে। তারপর থেকে কিন্তু শ্রমিকরা ফুসে ওঠে এবং এই নবীনগর চন্দ্রা মহাসড়কে তারা অবস্থান নেয়, যেটি ঢাকা ইপিজেড প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে তারা অবস্থান নেয়। এবং তারা গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলেন, তারা এই পাওনা টাকা না নিয়ে তারা এখান থেকে সরবে না, সেই হিসেবে কিন্তু গতকাল রাতেও কিন্তু তারা এখানে এই অবস্থান নিয়েছিলেন। এবং তারা আরো বলেছিলেন যে এই পুরাতন ইপিজেড এবং নতুন ইপিজেডে কাউকে তারা প্রবেশ করতে দিবে না। এবং সেই সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরাতন ইপিজেডের সামনে তারা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের কারণে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অনেকে কিন্তু পায়ে হেঁটে যার যার নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন এবং সেই হিসেবে অনেকে আবার এই মহাসড়কটি পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করে অন্য দিকে যাচ্ছে। তো বিগত কিছুদিন যাবত এই নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু একটি ভোগান্তির মহাসড়ক হয়ে দাঁড়িয়েছে এবং এই রাস্তায় বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা তারা এখানে বিভিন্ন সময় তাদের দাবি দেওয়া নিয়ে অবস্থান করায় মাঝে মধ্যে কিন্তু এই যানজটের সৃষ্টি হয় এবং যার ফলে এই মহাসড়কটি একটি অভিশপ্ত সড়ক হিসেবে এখানে সবাই মনে করেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই। বুধবার তারা জানিয়েছে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে পিটিআইয়ের কয়েক হাজার কর্মী সমর্থককে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত মুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তার দল পিটিআইয়ের তত্ত্বাবধায়ক চেয়ারম্যান গওহর আলী খান। চলতি মাসের ১৩ তারিখে ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় ১৪৪ ধারা। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। বুধবার ভোর ৪টা থেকে শুরু হয় যুদ্ধবিরতি। এর আগে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন।
এরপর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের ঘোষণার পরেই যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই ৬০ দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। হিজবুল্লাহ সীমান্তের প্রায় ১৯ মাইল উত্তরে লিতানি নদীর উত্তরে থাকবে, দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে ইসরায়েলের বিমান হামলায় লেবানন জুড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছে চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা, কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে পুলিশের ১০ সদস্য সহ আহত অন্তত ৩৭ জন। নিহত আইনজীবী সাইফুল ইসলাম সরকারি কৌশলী। আইনজীবী হত্যার নিন্দা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ। এছাড়া আরেকটি শিরোনাম করা হয়েছে সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামায়াত। চলমান পরিস্থিতি, জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে ৩৪ বিশিষ্টজনের বিবৃতি, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অপতৎপরতার উদ্যোগ। পরে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা প্রধান শিরোনাম করেছে নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার। বিএনপির পর্যবেক্ষণে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। সংবিধান সংস্কারে ৬২ প্রস্তাব, সংবিধান সংস্কার নিয়ে বিতর্কে জড়ালেন ৩ নেতা। একই সঙ্গে একটি শিরোনাম তারা করেছে ৩ মাসে তৃণমূলের সম্মেলন শেষ করবে বিএনপি। আরেকটি শিরোনাম তারা করেছে প্রধান উপদেষ্টার নির্দেশ, আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। পরে আছে দৈনিক বণিক বার্তা। তারা প্রধান শিরোনাম করেছে ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্যসীমার ব্যয়ের চেয়ে প্রায় ৭০% বেশি। একটি বিশেষ প্রতিবেদন করেছে। এছাড়া একটি প্রতিবেদন করা হয়েছে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে ব্যাংক লেনদেন। পরে আছে আমার হাতে দৈনিক সমকাল। তারাও চট্টগ্রামের সংবাদটি প্রধান শিরোনাম করেছে চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, চিন্ময় কৃষ্ণ কারাগারে। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন, হুটহাট সংঘর্ষ বিক্ষোভ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, সত্য বিকৃত করছে ভারত। আরেকটি কূটনৈতিক প্রতিবেদক তিনি প্রতিবেদনটি করেছেন। এছাড়া একটি সংবাদ শিরোনাম করেছে তারা গণভোট তত্ত্বাবধায়ক সহ ৬২ প্রস্তাব বিএনপির। পরে আছে দৈনিক কালবেলা। তারা প্রধান শিরোনাম করেছে চট্টগ্রামের বিষয়টি, অস্থিতিশীল পরিস্থিতি, কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি। এছাড়া একটি শিরোনাম তারা করেছে পাঠ্য বই ছাপায় সিন্ডিকেট দর, সরকারের গচ্চা ৮০০ কোটি। একটি শিরোনাম তারা করেছে মার্চের আগে সব বই পাওয়া নিয়ে শঙ্কা। তারেক রহমানের আরেকটি সংবাদ, তারা শিরোনাম করেছে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখব। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তারা প্রধান শিরোনাম করছে ক্ষতিপূরণে যাবে ১০০ কোটি, কর্মকর্তাদের বঞ্চনা নিরসন কমিটি পর্যালোচনা করছে ১৫৪৭টি আবেদন। আরেকটি শিরোনাম তারা করেছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, আইনজীবীকে কুপিয়ে হত্যা। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।